আজকে তোমাদের সামনে একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। এটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্সটা কি? একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট যেখানে কি প্রত্যেকটা অ্যাটম এবং বা পরমাণুর অবস্থান কিভাবে অপরিবর্তিত থাকবে, কিন্তু বন্ডিং ইলেকট্রন অর্থাৎ পাই ইলেকট্রন এবং রেজোনেন্সের তোমার ডিলোকালাইজেশন ঘটবে। তাহলে পাই বন্ড বা তোমার হচ্ছে লোন পেয়ার, এই ডিলোকালাইজেশনের মাধ্যমে কি হবে না একটা মলিকুলের হচ্ছে কি স্টেবিলিটি প্রদান করবে। তাহলে এই পাই বন্ড তোমার হচ্ছে অবস্থান পরিবর্তনের ফলে তাহলে এক্ষেত্রে কি করতে পারে, নতুন কি হচ্ছে একটা সিগমা বন্ড ফর্মেশন হবে। তাহলে পাই টু সিগমা, সিগমা টু পাই, এইভাবে কি হচ্ছে তোমার হচ্ছে নতুন নতুন তোমার হচ্ছে লুইস স্ট্রাকচার ফর্মেশন হবে। বেঞ্জিন রিং আর উপরে কি থাকবে উইচ ফাংশনাল গ্রুপ। তাহলে ফেনলের ক্ষেত্রে যে অক্সিজেন পরমাণু যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বন পরমাণু হাইব্রিডাইজেশন কি হবে sp2, আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন হাইব্রিডাইজেশন কি হবে না sp3। তাহলে অক্সিজেন এবং যে কার্বন অক্সিজেন হাইড্রোজেন এর মধ্যে বর্ণ অ্যাঙ্গেলের মান কত 109.5 ডিগ্রি। তাহলে ও এইচ দুটো লোন পেয়ার থাকবে। তাহলে এই বর্ণ অ্যাঙ্গেলের মান হচ্ছে 109.5 ডিগ্রি। তাহলে ফেনলের ক্ষেত্রে পিকে ভ্যালু কত না, ফেনলের ক্ষেত্রে পিকে ভ্যালু 10 আর কে ভ্যালু কত না 1.3 ইন্টু 10⁻⁻10। এটা তোমার হচ্ছে কি পিকে এবং কে ভ্যালু, যার দ্বারা কি ফেনলের হচ্ছে অ্যাসিডিটি আমরা হচ্ছে পরিমাপ করতে পারবো। তাহলে ফেনল হচ্ছে আম্লিক কেন? কারণ রেজোনেন্সের ফলে বেঞ্জিন হচ্ছে কি তোমার হচ্ছে পুরোটা হচ্ছে কি পাই বন্ডের হচ্ছে কি স্পিডিং ঘটবে। তাহলে দেখো এক্ষেত্রে যে বেঞ্জিন পাই বন্ড অক্সিজেন উইচ লোন পেয়ার, তাহলে এই লোন পেয়ার কি করবে না রেজোনেন্সে টেক পার্ট করবে। তাহলে যদি লোন পেয়ার এখানে পাই বন্ড ফর্মেশন করে তাহলে এই কার্বনের অক্সিডেশনের জন্য তখন এই বন্ডটা কি হবে এখানে শিফট হবে নেগেটিভ হিসাবে। তাহলে কি পাবো না হচ্ছে বেঞ্জিন মাইনাস ডবল বন্ড ও এইচ প্লাস মাইনাস। তাহলে এক্ষেত্রে মাইনাস স্টেবিলিটি পাওয়ার জন্য কি হবে, তাহলে মাইনাস কি হচ্ছে এখানে পাই বন্ড ফর্মেশন করবে, কারণ কি কার্বন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ দেন অক্সিজেন। তাহলে কার্বনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির মান কত না 2.5, অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির মান কত 3.5। তাহলে এটা হচ্ছে কি কার্বন, এটা হচ্ছে অক্সিজেন। তাহলে এই ক্ষেত্রে মাইনাস চার্জ যদি এখানে পাই বন্ড ফর্মেশন করে তাহলে অক্সিজেনের জন্য কি হবে এই বন্ডটা এখানে শিফট হবে। তাহলে পরের স্ট্রাকচার আমরা কি পাবো বেঞ্জিন রিং মাইনাস পাই বন্ড ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ইচ অক্সিজেন ফর্মাল চার্জ প্লাস। তাহলে একই রকম এই মাইনাস যদি এখানে পাই বন্ড ফর্মেশন করে তাহলে কি হচ্ছে পাই বন্ড ব্রেক করবে। তাহলে কি পাবো বেঞ্জিন রিং পাই বন্ড ও এইচ প্লাস মাইনাস। তাহলে ওভারঅল দেখো, ওভারঅল হচ্ছে কি পুরো রিং এর পুরো যতগুলো লুইস স্ট্রাকচার পেয়েছি তাদের সমন্বিত লুইস যে গঠনটা এটা কি পাবো না হাইব্রিড রেজোনেন্স। এটা কি ভিতরে এইটা, তাহলে এটাকে বলবো কি হাইব্রিড রেজোনেন্স স্ট্রাকচার। আর এগুলোকে কি বলবো, এগুলোকে বলবো ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তাহলে বেঞ্জিন হচ্ছে কি রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাবে এবং রেজোনেন্সের মাধ্যমে কি হবে না অক্সিজেন এবং কার্বনের মধ্যে পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার সৃষ্টি হবে, যার ফলে হচ্ছে কি অক্সিজেনের উপরে ফরমাল চার্জ হচ্ছে প্লাস। তাহলে অক্সিজেন হচ্ছে কি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম দেন কার্বন অ্যান্ড হচ্ছে হাইড্রোজেন, যার ফলে হচ্ছে কি এই কার্বন এবং অক্সিজেন এবং হাইড্রোজেন এর মধ্যে কোন বন্ডটা ভাঙবে একোয়াস ফেজে। তাহলে দেখো এক্ষেত্রে প্রথমত হচ্ছে পাই বন্ড ফর্মেশন হয়েছে, দ্বিতীয়ত এখানে কি হচ্ছে না কার্বন হচ্ছে 2p অক্সিজেন 2p, আর এক্ষেত্রে কি সিগমা বন্ড কার্বন হচ্ছে অক্সিজেন হচ্ছে কি 2p হাইড্রোজেন হচ্ছে 1s। তাহলে এই বন্ডটা হচ্ছে কি থার্মোডাইনামিক্স তত্ত্বানুসারে এটা হচ্ছে কি লেস স্টেবল, ফলে একোয়াস ফেজে কি হবে এই বন্ডটা ভাঙবে এবং
এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে, আর সঙ্গে সঙ্গে কি হবে, ওইচ হচ্ছে কি নিউট্রাল হবে, ও হচ্ছে অ্যাটম অক্সিজেন অ্যাটম হচ্ছে কি নিউট্রাল হবে। তাহলে এইভাবে হচ্ছে কি পুরো বেঞ্জিন হচ্ছে কি মানে বেঞ্জিনের উপর যে অবস্থিত তোমার ওইচ গ্রুপ অর্থাৎ ফেনল তোমার হচ্ছে কম্পাউন্ডটি স্টেবিলিটি হবে। তাহলে সালফেট 2 তাহলে এখানে সালফেট এর চার্জ কত -2, অর্থাৎ ভ্যালেন্সি -2 সালফারের হচ্ছে, তাহলে এই যে সেন্ট্রাল অ্যাটম সালফার এর হচ্ছে হাইব্রিডেশন কি sp3, আর sp3 হলো কি টেট্রাহাইড্রাল। তাহলে এক্ষেত্রে দেখো যেহেতু তোমার হচ্ছে কি এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড থেকে এসছে, এটাকে কনজুগেট বেস বলবো, কার কনজুগেট বেস বলবো, সালফিউরিক অ্যাসিড। তাহলে এক্ষেত্রে দুটো মাইনাস চার্জ উৎপন্ন হয়েছে, তাহলে অলরেডি কি বুঝতে পারবো আমরা, দুটো ওইচ বন্ড ছিল, কার সঙ্গে যুক্ত ছিল, সালফারের সঙ্গে। দুটো যদি ওইচ বন্ড থাকে তাহলে 4টা অক্সিজেনের মধ্যে দুটো থাকলে আর কত থাকবে, আর দুটো অক্সিজেন পড়ে থাকবে, সেটা কি হবে, তোমার হচ্ছে সালফার সঙ্গে ডাবল বন্ড ফর্মেশন করবে। তাহলে সালফার ডবল বন্ড ও ডবল বন্ড ও মাইনাস ও মাইনাস। তাহলে এক্ষেত্রে এই মাইনাস চার্জ যদি এখানে যদি পাই বন্ড ফর্মেশন করে, তাহলে এই পাই বন্ড ব্রেক করবে, তাহলে কি পাচ্ছি না সালফার ও মাইনাস ডবল বন্ড ও মাইনাস ও ডবল বন্ড। একই রকম ভাবে যদি এই মাইনাস যদি এখানে পাই বন্ড ফর্মেশন করে, তাহলে সেক্ষেত্রে কি এই পাই বন্ড ব্রেক করবে, দিলে ও মাইনাস ফর্ম হবে, তাহলে ও ডবল বন্ড ও মাইনাস ডবল বন্ড ও। তাহলে একই রকম ভাবে দেখো এই সিগমা বন্ড যদি পাই বন্ড হতে চায়, সেক্ষেত্রে কি এই মাইনাস চার্জ এখানে কি হচ্ছে ডিলোকালাইজড হবে, তাহলে সেক্ষেত্রে কি এই পাই বন্ড ব্রেক করবে, তাহলে কি পাবো এস ডবল বন্ড ও মাইনাস ডবল বন্ড ও মাইনাস। তাহলে এক্ষেত্রে আমরা 4টি লুইস স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার পেলাম, আর 4টা সমন্বিত স্ট্রাকচার কি পাবো, হাইব্রিড রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে এস ও ও ও ও ডটেড রেখা, এটা হচ্ছে পার্সিয়াল ডাবল বন্ড, তাহলে এটাকে বলছে কি হাইব্রিড রেজোনেন্স। তাহলে এক্ষেত্রে সালফেট আয়নের বন্ড অর্ডার করতে হবে, আর সালফেট আয়নের বন্ড অর্ডার ইকুয়াল টু, তাহলে কতগুলা সিগমা আছে, 4টা সিগমা বন্ড প্লাস দুটি হচ্ছে পাই বন্ড বাই 1 2 3 4 বাই 4, তাহলে 6/4 অর্থাৎ 3/2 1.5। তাহলে 1.5 হচ্ছে কি এই সালফেট আয়নের হচ্ছে বন্ড অর্ডার। তাহলে একই রকম ভাবে যদি কার্বনের আয়নের ক্ষেত্রে আমরা বলি, তাহলে কি পাবো না কার্বনেট আয়নের তাহলে গঠনাকৃতি কিরূপ হবে, ফার্স্ট আয়ন হচ্ছে CO3 2-, তাহলে কার্বনের হাইব্রিডেশন কি sp2 ক্ষেত্রে কি হয় ট্রাইগোনাল প্ল্যানার, অর্থাৎ সি ডবল বন্ড ও মাইনাস। তাহলে একই রকম ভাবে দেখো যে কার্বন এবং অক্সিজেন যে বন্ড এনার্জি ডাবল বন্ডের 736 কিলো জুল পার মোল, এবং কার্বন সিঙ্গেল বন্ড মধ্যে বন্ড এনার্জি 360 কিলো জুল পার মোল। তাহলে এক্ষেত্রে দেখো যেহেতু কার্বন অক্সিজেন পাই বন্ডের বন্ড এনার্জি বেশি, তাহলে সুস্থিতি বেশি হবে। তাহলে এই মাইনাস যদি এখানে পাই বন্ড ফর্মেশন করে, তাহলে কার্বন অক্টেট করানোর জন্য কি হবে ডাবল বন্ড ব্রেক করবে, তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি সি ও মাইনাস ডবল বন্ড ও মাইনাস। তাহলে একই রকম ভাবে কি হবে এই মাইনাস যদি এখানে শিফট হয়, তাহলে এই ক্ষেত্রে এই পাই এখানে ভেঙে যাবে, তাহলে কি পাবো না ও মাইনাস ডবল বন্ড ও। তাহলে দেখো পুরো যে মাইনাস চার্জ 3টা সিও বন্ডের মধ্যে কি ছড়িয়ে পড়ছে, তাহলে ওভারঅল কি পেতে পারি হাইব্রিড স্ট্রাকচার, তাহলে সি ও ও তাহলে পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ফর্মেশন হবে, এটাকে বলবো কি হাইব্রিড রেজোনেন্স স্ট্রাকচার। আর এগুলোকে কি বলবো ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তাহলে বন অর্ডার কত হবে ক্ষেত্রে না বন অর্ডার ইকুয়াল টু সিগমা বন্ড 1 2 3 3 প্লাস পাই বন্ড একটা
বাই 1 2 3 তিনটা লুইস স্ট্রাকচার, তাহলে 4/3 অর্থাৎ 1.33। তাহলে এটা হচ্ছে কি কার্বন আয়ন কিভাবে স্টেবিলিটি পাচ্ছে, কার দ্বারা পাচ্ছে না রেজোনেন্সের মধ্যে পাচ্ছে। তাহলে এক্ষেত্রে বলতে পারি যে কার্বন আয়নের ক্ষেত্রে প্রত্যেকটা সিও বন্ডের বন্ড লেন্থের মান ইকুয়াল। দেখো বেনজিন কিভাবে স্টেবিলিটি পাবে, তাহলে বেনজিনের ক্ষেত্রে কি প্রত্যেকটা কার্বন পরমাণু হচ্ছে sp2 হাইব্রিডাইজড, সিগমা বন্ডের সংখ্যা 12টি, পাই বন্ডের সংখ্যা হচ্ছে 3টি। বেনজিন হচ্ছে কি অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে বেনজিনের ক্ষেত্রে যে পাই বন্ড ডিলোকালাইজড হচ্ছে, অর্থাৎ যেখানে সিগমা ছিল সেটা হবে পাই, যেখানে পাই ছিল সেটা হবে সিগমা। তাহলে সিগমা পাই এবং পাই সিগমা কনভার্সনের মধ্যে বেনজিনের ক্ষেত্রে কি স্টেবিলিটি প্রদান হচ্ছে। তাহলে দেখো এই পাইটা যদি এখানে শিফট হয় তখন এই পাইটা এখানে শিফট হবে, তাহলে সেম একই রকম ভাবে এই পাইটা এখানে শিফট হবে। তাহলে ওভারঅল কি পাবো আমরা, বেনজিন ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড। তাহলে এটা হচ্ছে ক্যানোনিক্যাল স্ট্রাকচার। হাইব্রিড স্ট্রাকচার কি পাবো, দুটোর মিলিত রূপ, অর্থাৎ বেনজিনের ভিতরে পুরোটা হচ্ছে পাই বন্ড স্প্লিট করবে। তাহলে এটা হচ্ছে কি হাইব্রিড স্ট্রাকচার। তাহলে এটাকে আমরা কি প্রকাশ করতে পারি না হচ্ছে ডবল হেডেড অ্যারো, ডবল হেডেড অ্যারো। তাহলে এক্ষেত্রে এই যে তোমার কার্বন এবং কার্বন যে বন্ড লেন্থ তার মান কত হবে, কার্বন কার্বন বন্ড লেন্থ 139 পিকোমিটার, আর কার্বন এবং হাইড্রোজেন যে বন্ড লেন্থ এর মান হচ্ছে 109 পিকোমিটার। তাহলে বন্ড অর্ডার কত পাবে ক্ষেত্রে, ধরো একটা এই বন্ডটা ক্ষেত্রে দেখো, তাহলে এটা যদি ধরি এটা সিগমা, এটা কি সিগমা, দুটো কত টোটাল 2, প্লাস এখানে পাই কটা আছে দুটো মিলিত হয়ে একটা, বাই কটা স্ট্রাকচার পেলাম 2, তাহলে কত পাবো 3/2, তাহলে অর্থাৎ 1.5। তাহলে বেনজিনের ক্ষেত্রে যে স্টেবিলিটি পাচ্ছে রেজোনেন্সের মাধ্যমে, তাহলে রেজোনেন্স এনার্জি মান কত, তাহলে বেনজিনের ক্ষেত্রে রেজোনেন্স এনার্জির মান হচ্ছে 36 কিলো ক্যালোরি পার মোল। রেজোনেন্স এনার্জি কি না ডিফারেন্স ইন এনার্জি বিটুইন হাইব্রিড রেজোনেন্সিং স্ট্রাকচার অ্যান্ড তোমার মোস্ট স্টেবিলাইজড রেজোনেটিং স্ট্রাকচার। অর্থাৎ কি বলে দেখি, যতগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি অর্থাৎ ক্যানোনিক্যাল স্ট্রাকচার পাচ্ছি তাদের যে এনার্জি আর তাদের সমন্বিত যে হাইব্রিড স্ট্রাকচার পাচ্ছি তার এনার্জি সেখান থেকে যদি বিয়োগ করি তখন যে পাবো যে বিয়োগ ফলটা সেটা হচ্ছে কি না সেই তোমার বেনজিন মলিকিউলকে যে স্টেবিলিটি দিচ্ছে যে রেজোনেন্স এনার্জি তার মান হচ্ছে 36। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি এক্ষেত্রে যে ইথেন আর হচ্ছে বেনজিন, তাহলে কার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলের মান বেশি হবে, না বন্ড অ্যাঙ্গেলের মান সবচেয়ে বেশি হবে কার ক্ষেত্রে, ইথেন। দেখো এইচ সি এইচ 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 এইচ, এখানে কি আছে সিগমা বন্ড অর্থাৎ সিঙ্গেল বন্ড। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি কার্বন কার্বন সিগমা বন্ডের ক্ষেত্রে 1.54 অ্যাংস্ট্রম, কার্বন ডবল বন্ড মধ্যে বন্ড লেন্থ 1.33 or 1.34 অ্যাংস্ট্রম। কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রে বন্ড লেন্থ 1.20 অ্যাংস্ট্রম। তাহলে যে বন্ডের বন্ড লেন্থ বেশি সেই বন্ডের বন্ড এনার্জি কি হবে কম হবে, আর বন্ড এনার্জি কম হলে বন্ড কি হবে বন্ড স্ট্রেংথ কম হবে, বন্ড স্ট্রেংথ কম হলে কি হবে বন্ডের রিঅ্যাক্টিভিটি কম হবে। তাহলে বলতে পারি যে বন্ড অর্ডারের মান বাড়ার সঙ্গে সঙ্গে বা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে বন্ডের যে তোমার স্ট্রেংথটা ক্রমশ বাড়তে থাকবে, বন্ডের স্টেবিলিটি বাড়তে থাকবে, কিন্তু বন্ডের লেন্থ ক্রমশ কমতে থাকবে। তাহলে আজকে এই ছিল ক্লাস রেজোনেন্স সম্পর্কে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে হচ্ছে শেয়ার করো এবং হচ্ছে সাবস্ক্রাইব এবং হচ্ছে লাইক করতে ভুলো না। তাহলে এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে এসকেমিস্টের সঙ্গে যুক্ত থাকো, তোমাদের পাশে এসকেমিস্ট সবসময়ের জন্য আছে। আর
কেমন লাগছে ভিডিওটি কমেন্ট সেকশনে